ইলেকটোরাল বন্ড কি আসলেই অসাংবিধানিক? আচ্ছা, কে বা কারা এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা ডোনেট করতে পারে? আচ্ছা, কোন কোন রাজনৈতিক দল ইলেকটোরাল বন্ডসের মাধ্যমে মানি রিসিভ করতে পারে? তাহলে ইলেকটোরাল বন্ডের আসল সমস্যাটা কী ছিল, আর সুপ্রিম কোর্ট কেনই বা এটাকে স্ট্রাক ডাউন করে দিল? তাহলে ইলেকটোরাল বন্ড কি আসলেই একটা স্ক্যাম ছিল? 2018 সালে ভারত সরকারের তৎকালীন ফিনান্স মিনিস্টার অরুণ জেটলি ইউনিয়ন বাজেটে দ্য ফিনান্স বিল 2017 নামের একটা স্কিম পাবলিশ করেন, যা পলিটিক্যাল ফান্ডিংয়ের রিফরমেশন এবং ইন্ডিয়ান ইলেকশনে ট্রান্সপারেন্সি আনার জন্য ইলেকটোরাল বন্ড হিসাবে ইন্ট্রোডিউস করানো হয়। এটাকে একটা মানি বিল হিসাবে ক্লাসিফাইড করা হয়েছিল, আর সাথে সাথেই সংসদীয় কিছু যাচাই প্রক্রিয়াকে বাইপাস করিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে বিরোধীদের তরফ থেকে দাবি করা হয়। এই কনসেপ্টের মূল উদ্দেশ্য হিসাবে বলা হয়েছিল পলিটিক্যাল ক্যাম্পেনিংয়ের ক্ষেত্রে বেনামি ডোনার্স আর ব্ল্যাক মানির ইনফ্লুয়েন্সকে অ্যাড্রেস করা, কিন্তু পরে তা ভারতীয় সংবিধানের আর্টিকেল 110কে ভায়োলেট করছে বলে অভিযোগ ওঠে এবং সুপ্রিম কোর্ট সেই স্কিমটাকে অসাংবিধানিক বলে ডিক্লেয়ার করে দেয়। ইলেকটোরাল বন্ড শুরু থেকেই একটি বিতর্কের বিষয় হয়ে উঠেছে, যেখানে প্রোপোনেন্টসরা তাদের ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য এর পোটেন্সিয়াল বেনিফিটসগুলোকে হাইলাইট করে আসছে, আর সমালোচকরা ন্যায্যতা এবং স্বচ্ছতার বিষয়ে এটা নির্বাচনী প্রক্রিয়ার উপর কতটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে চলেছে। ইলেকটোরাল বন্ড কি আসলেই অসাংবিধানিক, নাকি এটা একটা শুধুমাত্র বিতর্কিত প্রোপাগান্ডা? এটা আমাদের ভারতীয় সংবিধান এবং ডেমোক্রেটিক ইলেকটোরাল প্রসেসকে কিভাবে প্রভাবিত করেছে চলুন তা জেনে নেওয়া যাক। দেখুন, অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থ বিল হলো এমন একটা লেজিসলেশন বা আইন যা রাজ্যসভা থেকে সাধারণত পাস হওয়ার রিকোয়ারমেন্টস নেই, কারণ উচ্চকক্ষ শুধুমাত্র লোকসভাতেই এই জাতীয় বিলগুলোকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে মন্তব্য করার পারমিশন দেয়। ফলে মিস্টার জেটলি রাজনৈতিক অর্থায়নের উদ্দেশ্যে দেশের ন্যাশনালাইজড ব্যাঙ্কগুলোর মাধ্যমে ইলেকটোরাল বন্ড ইস্যু করার সুবিধার্থে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আইন সংশোধন করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। যদিও 2017 সালের গোড়ার দিকে এটাকে চালু করা হয়েছিল, কিন্তু অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগ শুধুমাত্র 2রা জানুয়ারি 2018 একটি গ্যাজেটে ইলেকটোরাল বন্ড স্কিম 2018 হিসাবে বিজ্ঞপ্তি করেছিল, এবং সেই এস্টিমেট অনুসারে দেখা যায় মার্চ 2018 থেকে এপ্রিল 2022 পর্যন্ত মোট 18,299টি বন্ড সফলভাবে লেনদেন করা হয়েছে, যার আর্থিক মূল্য 9,857 কোটি টাকা। 7ই নভেম্বর 2022-এ ইলেকটোরাল বন্ড স্কিমটি 1 বছরে 70 থেকে 85টি পর্যন্ত বাড়ানোর জন্য সংশোধন করা হয়েছিল, যাতে যে কোনো বিধানসভা ভোটের ক্ষেত্রে তা ব্যবহার করা যায়। পরে অ্যামেন্ডমেন্টস অফ ইলেকটোরাল বন্ড স্কিম 2022 বিষয়ে ডিসিশন নেওয়া হয় গুজরাট এবং হিমাচল প্রদেশের অ্যাসেম্বলি ইলেকশনের কিছুদিন আগে, যখন মডেল কোড অফ কন্ডাক্ট ওই দুটি রাজ্যে প্রয়োগ করা হয়েছিল। এরপর 2019-এর জেনারেল ইলেকশনের আগে কংগ্রেস দল অ্যানাউন্স করে যে তারা নির্বাচিত হয়ে ক্ষমতায় এলে ইলেকটোরাল বন্ডগুলো বাদ দিয়ে দেবে। कांग्रेस नेता राहुल गांधी ने सोशल मीडिया एक्स पर लिखा है कि नरेंद्र मोदी के चंदे के धंधे की पोल खुलने वाली है। इलेक्टोरल बॉन्ड्स भारतीय इतिहास का सबसे बड़ा घोटाला साबित होने जा रहा है। কংগ্রেস সহ যে দলগুলো ইলেকটোরাল বন্ডের প্রথম থেকেই বিরোধিতা করে আসছিল, তারাও এর থেকে কে কতটা লাভবান হয়েছে দেখা যাক। 2017-18 থেকে 2021-22 অ্যাসেসমেন্ট ইয়ার পর্যন্ত সর্বমোট ইলেকটোরাল বন্ডের ডোনেশন কালেক্ট হয়েছে 9,208.23 কোটি টাকা, যার মধ্যে ভারতীয় জনতা পার্টির 5,272 কোটি টাকা, আর কংগ্রেস রয়েছে দ্বিতীয় স্থানে। ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কংগ্রেসের পার্টি ফান্ডিং হয়েছে 952.29 কোটি টাকা। তৃতীয় বৃহত্তম কালেক্টর ওয়েস্ট বেঙ্গলের টিএমসি পার্টি, 767.88 কোটি টাকা। এছাড়াও ইলেকটোরাল বন্ড দ্বারা ফান্ডিংয়ের ক্ষেত্রে আরও কয়েকটি জাতীয় ও আঞ্চলিক দল বেনিফিটেড হয়েছে, যেমন বিজেডি, ডিএমকে, এনসিপি, আম আদমি পার্টি, জেডিইউ ইত্যাদি। বাট সে সময় ইলেকটোরাল বন্ডের সবথেকে স্ট্রংলি অপোজ করেছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, এবং তারাই ছিল ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ডোনেশন প্রত্যাখ্যান করার একমাত্র জাতীয় দল। আচ্ছা, কে বা কারা এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা ডোনেট করতে পারে এবং সেটা কিভাবে? দেখুন, 2017 সালে লঞ্চ হওয়া ইলেকটোরাল বন্ডস যে কোনো ব্যক্তিকে এবং কর্পোরেট গ্রুপসকে বেনামে যে কোনো রাজনৈতিক দলকে আনলিমিটেড মানি ডোনেট করার অনুমতি দিয়েছিল। ইলেকটোরাল বন্ডের একমাত্র এজেন্সি দেওয়া হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআইকে। প্রসেসটা হলো ডোনাররা এসবিআই থেকে নির্দিষ্ট মূল্যে তাদের মনোনীত দলের বন্ড ইউনিট কিনতে পারবে এবং সেই রাজনৈতিক দল তাদের সময় মতো ইলেকটোরাল বন্ডস এনক্যাশ করাতে পারবে। পরিবর্তে এসবিআই কমিশন আর্ন করবে, কিন্তু বন্ডে ডোনারের পরিচয় গোপন রাখা হবে।
যাতে কোন ব্যক্তি বা কোন সংস্থা কোন পলিটিক্যাল পার্টিকে ডোনেট করছে তা নিয়ে কেওস না সৃষ্টি হয় অথবা অন্য কোনো পলিটিক্যাল হ্যাজার্ড না তৈরি হয়, এমনটাই বলা হয়েছে প্রবক্তাদের তরফ থেকে। ইলেকট্রাল বন্ডের ডিনোমিনেশনস রাখা হয়েছে সর্বনিম্ন ইউনিট 1000 টাকা থেকে শুরু করে 10,000, 1 লক্ষ, 10 লক্ষ এবং সর্বাধিক 1 কোটি টাকা পর্যন্ত। এর মধ্যে যে কোনো ইউনিট বা ইউনিটস আপনিও কিনতে পারেন। ইলেকট্রাল বন্ডস পারচেস করলে যে কোনো ব্যক্তি ট্যাক্স ছাড় পাবেন আন্ডার সেকশন 80GG অ্যান্ড সেকশন 80GGB আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। আর পলিটিক্যাল পার্টি এই ডোনেশন রিসিভ করবে অ্যাজ পার প্রভিশনস অফ সেকশন 13A অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। আচ্ছা, কোন কোন রাজনৈতিক দল ইলেকট্রাল বন্ডসের মাধ্যমে মানি রিসিভ করতে পারে? দেখুন, এখানে রিকোয়ারমেন্টস হচ্ছে প্রথমত আন্ডার সেকশন 29A অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951 অর 43 অফ 1951 এর দ্বারা রেজিস্টার্ড হতে হবে এবং যে সমস্ত পলিটিক্যাল পার্টি লাস্ট জেনারেল ইলেকশন অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেটে মোট পোল্ড হওয়া ভোটের মিনিমাম 1% ভোট পেয়েছে সেই সব দল ইলেকট্রাল বন্ডসের মাধ্যমে মানি রিসিভ করবার জন্য এলিজিবল হতে পারে। তাহলে ইলেকট্রাল বন্ডের আসল সমস্যাটা কী ছিল আর সুপ্রিম কোর্ট কেনই বা এটাকে স্ট্রাক ডাউন করে দিল? কেন্দ্রের বিজেপি সরকার যখন ইলেকট্রাল বন্ডস ইন্ট্রোডিউস করার সময় থেকে এটাকে জাস্টিফাই করার ক্ষেত্রে এটার ট্রান্সপারেন্সির ব্যাপারে এবং ট্যাক্স এক্সেমশনের বিষয়কে হাইলাইট করে আসছে, সেখানে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর, যা একটি নিউ দিল্লি বেসড নন প্রফিট অর্গানাইজেশন, এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট একটা পিটিশন ফাইল করে ইলেকট্রাল বন্ডের এগেনস্টে। পিটিশনার্সরা দাবি করেছিল যে ইলেকট্রাল বন্ড স্কিম আসলে কর্পোরেট ফান্ডিং থেকে শুরু করে ব্ল্যাক মানি সার্কুলেশন, করাপশন ইনক্রিজ করার একটা গেটওয়ে হতে চলেছে, যা আরটিআই বা রাইটস টু ইনফরমেশনকেও ভায়োলেট করছে। কেননা ভোটারদের অধিকার রয়েছে একটা পলিটিক্যাল পার্টির সোর্স অফ ফান্ডিংয়ের বিষয়ে অবহিত থাকার, যা আন্ডার আর্টিকেল 19(1)A অফ দ্য কনস্টিটিউশনে স্পষ্টভাবে বলা আছে। আর এটা কুইড প্রো কুও অ্যারেঞ্জমেন্টসের দিকেও নিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পিটিশনার্সরা। দেখুন, কুইড প্রো কুও ইটস এ ল্যাটিন ওয়ার্ড, যার অর্থ হলো এমন একটা সিচুয়েশন যেখানে টু পলিটিক্যাল পার্টিজ আর মিউচুয়ালি বেনিফিটেড অর ইন বিটুইন এ পলিটিক্যাল পার্টি অ্যান্ড এ কর্পোরেট গ্রুপস হু আর মিউচুয়ালি বেনিফিটেড। অবশেষে 7 বছর পর এবছরের শুরুর দিকে গত 15ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের মহামান্য চিফ জাস্টিস DY চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি 5 জাজ বেঞ্চ সর্বসম্মতভাবে ইলেকট্রাল বন্ড স্কিম, সেই সাথে জনপ্রতিনিধিত্ব আইন, কোম্পানি আইন এবং আয়কর আইনের সংশোধনী অসাংবিধানিক বলে বাতিল করে দেয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে 6 মার্চের মধ্যে ভারতের নির্বাচন কমিশনের কাছে দাতা এবং প্রাপকদের ডিটেলস হ্যান্ডওভার করতে বলা হয় এবং ইলেকশন কমিশনকে 13ই মার্চের মধ্যে সেগুলি অনলাইনে প্রকাশ করার জন্য নির্দেশ দেয় মহামান্য উচ্চ আদালত। বাট SBI মার্চের 6 তারিখের মধ্যে তা সাবমিট করতে ব্যর্থ হয় এবং তার জন্য আদালতের কাছ থেকে আরও কিছু সময়, যা 30শে জুন পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন করে। আদালত সেই অনুরোধ প্রত্যাখ্যান করে দেয়। ফলে যে ডিটেল ইলেকশন কমিশনের হাতে ছিল তা সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দেয়। তাহলে ইলেকট্রাল বন্ড কি আসলেই একটা স্ক্যাম ছিল? দেখুন, কেন্দ্রীয় অথবা আঞ্চলিক যে কোনো রাজনৈতিক দলের ইলেকশন ক্যাম্পেনিংয়ের জন্য ফান্ডিংয়ের দরকার পড়ে। এক্ষেত্রেও ইলেকট্রাল বন্ডকে একটা মাধ্যম হিসাবে ব্যবহার করতে বা করাতে চেয়েছিল বিজেপি সরকার। এই বন্ডের সব থেকে আনকনস্টিটিউশনাল ইস্যু হিসাবে যে কোনো ডোনেশন ইনকাম ট্যাক্স ছাড় হওয়াটা একটি অগণতান্ত্রিক প্রক্রিয়া, কারণ কর্পোরেটসদের যে টাকা ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে তা আসলে দেশের জনসাধারণের পকেটের পয়সা বলে স্ট্রংলি অপোজ করা হয়েছে। এটা স্ক্যাম কিনা সেটা একটা বিতর্কিত বিষয়, কারণ সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেখানে স্ক্যাম শব্দটা কোথাও ব্যবহার করা হয়নি। তবে এটাকে মহামান্য উচ্চ আদালতের রায় অনুযায়ী এখন একটা অসাংবিধানিক ফান্ডিং স্কিম বলা যেতে পারে। এ বিষয়ে আপনার কি মতামত তা নিচের কমেন্ট সেকশানে লিখে জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ।